নন্দী ঘোষকে দাঁড় করিয়ে রেখে চললাম আজকে রাতের মতো আশ্রয় খুঁজতে। 26 জানুয়ারি পতাকা এখনো পথ করে উড়ে চলছে। তখন বাজছে সন্ধে 6:30 মতো। এত তীব্র আওয়াজ বইছে চতুর্দিকে, কিন্তু যখন পৌঁছলাম এখানে তখন কিন্তু এই হাওয়া চলছিল না। পাশাপাশি কথা বলে জানলাম যে সন্ধে 6:30টার পর থেকে এই তীব্র বেগে হাওয়া বইতে শুরু করে। অ্যাকচুয়ালি ভিডিওটা তোলা আমার ঠিক ভোর 4টে 4:30টার সময়। তখন দেখুন কামধেনু গাইয়ের আরতি চলছে। ভোর 4:30টার সময় কেউ কোথাও নেই, শুধু পূজারি আর আমি ভিডিও করে নিচ্ছি। ভোরের আলো তখন ফুটতে শুরু করেছে, পতাকা পথ করে উড়ে চলেছে। ভোরের সময় তো এত তীব্র বেগে হাওয়া চলছে, যেটা ঠিক ওই আশ্রমের জায়গাটাতেই চলে, যেটা তার বাইরে আর কোথাও নেই। আরতি শেষ, পূজারি মহারাজ ভোরের আলো ফুটছে যেমন, জাতীয় পতাকা যেন আরো সুউচ্চ পাহাড়ের উপরে উড়ে চলেছে। তখন বাজছে প্রায় 5টা, প্রায় সকাল হয়ে এসছে। তখন সকাল হয়েই গেছে। সারা রাত ঘুমিয়েছিলাম কিছুটা, কিন্তু ভোর হওয়ার আগেই একটা অদ্ভুত একটা পজিটিভ ফিলিংস যেন ঘুমোতে দিচ্ছিল না আমাকে। এটা হচ্ছে মঠের চতুর্পার্শ্বে বিভিন্ন রকম তার অফিস, প্রসাদশালা, প্রসাদ বলে আর হচ্ছে থাকার কিছু জায়গা আছে। আর যে প্রধান মঠের যে মন্দির, সেইগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একটা পাহাড়ের ওপরে এই মঠটি। আর এই হচ্ছে প্রসাদম। আর পরশুরাম কুণ্ড, অর্থাৎ যেখানে লোহিত নদীর স্নানের যে কুণ্ড, সেটা কিন্তু অনেক ধাপ নিচে নেমে আসতে হয়। সেই পাহাড়ের উপর থেকে ধাপ কেটে সুন্দর সিঁড়ি বানানো আছে, আর সেইখানে নেমে তবে স্নান করার জন্য যেতে হয়। এটা হচ্ছে ওয়েটিং হল। মন্দিরের সংলগ্ন পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে, যেমন বাসে করে কোনো তীর্থযাত্রীর দল এসছে। আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু কোনো ভিড়ভাট্টা নেই। তার কিছুদিন আগেই, মানে এর আগের ভিডিওটাতে দেখিয়েছি যে মেলা চলছিল। তো মেলা জাস্ট শেষ হয়েছে, সেই কারণে শুধুমাত্র হাতে গোনা মুষ্টিমেয় কিছু লোক, মানে খুব বেশি হলে 10-20 লোক, তার সাথে আমি আছি, আর একজনকে বাড়ি দিলাম। তো আর মেলার সময় এত ভিড় হয় যে পা ফেলার জায়গা থাকে না। ও যে দূরে লোহিত নদী বয়ে চলেছে। আর এই পাহাড়টা হচ্ছে যেন পুরো পাহাড়টাকে সমানভাবে যেন কেটে কেউ নামিয়ে নিয়েছে। কিভাবে এরকম হতে পারে, বা এত বড় যে পাহাড়ের ধস নেমেছে, সেটা দেখলেই গায়ে যেন কাঁটা দেয়। এই পাহাড়ের যে কতটা উচ্চতা, সেটা কাছে না গেলে ঠিক বোঝা যাচ্ছে না। কমসে কম আমি 2 থেকে 3 কিলোমিটার দূর থেকে আছি, দেখছি। ক্যামেরা জুম করে নদীটাকে বয়ে চলছে তার ফটো তোলার চেষ্টা করছিলাম। সবুজ পান্নার মতো জলের রং। আমরা সবুজ জল মানে বুঝি যে পচা ডোবা শ্যাওলা ধরা জল, কিন্তু স্বচ্ছ জলের যে এরকম রং হয়। আর একটা কথা না বললেই নয়, আমরা জেনে আসি জলের কোনো রং হয় না বিজ্ঞানের পরিভাষায়, কিন্তু এটা সম্পূর্ণ যে ভুল, সেটা বহু ক্ষেত্রে প্রকৃতি প্রমাণ করে দেয়। যেমন গঙ্গা নদীর জল এক রঙের রং, অন্য নদীর জলে দেখবেন অন্য রকমের রং। বঙ্গোপসাগরের জলের এক রকমের কালার, আবার ভারত মহাসাগরের একরকম কালার, আরব সাগরের জলের অন্যরকম কালার। সব থেকে, যদি কোনো ভিডিও দেখে থাকেন, এই ধনুষকড়িতে গেলে, ধনুষকড়ি হচ্ছে ভারতবর্ষের শেষ প্রান্ত। এর হচ্ছে নতুন যে
পরশুরামের মূর্তি তৈরি হয়েছে প্রায় 50-60 ফুট উঁচু, আরো বেশি হবে সম্ভবত। তো সেটা এখনো ইনাগোরেশন হয়নি। দূরে পাহাড়ের চূড়ার সৌন্দর্য দেখা যাচ্ছে, ভোরের আলো ফুটতে ফুটে চলেছে, এখনো সূর্যর ওঠেনি কিন্তু। আর সেরকম তেজে হাওয়া বয়ে চলেছে, অদ্ভুত এই হাওয়া। যারা প্রাচীন মানে বয়সের ভারে মানে একদম বৃদ্ধ হয়ে গেছেন, তারা ওনাদের বক্তব্য এই হাওয়া যে কোথা থেকে, ঠিক রাত সন্ধ্যে 7টা থেকে শুরু হয়, সারা রাত এই তীব্র বেগে হাওয়া চলবে, আবার ঠিক সকাল 10টার আগে এই হাওয়া অটোমেটিক বন্ধ হয়ে যায়। এর যে বিজ্ঞানের কি রহস্য, তা কেউ উন্মোচন করতে পারেননি। পরশুরামের শক্তির ওপর এই পরশুরাম বাবা নাকি এই শক্তির উপর ভর করে, যেটা উনি বললেন যে পরশুরাম বাবা নাকি চোখের পলকে, চোখের নিমেষে মনের শক্তি, বাতাসের শক্তির উপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারতেন। তো সেই শক্তির ভরেতেই নাকি এই তীব্র বেগে রাত্রি হাওয়া চলতে থাকে, যিনি এক জায়গা থেকে অন্য জায়গায় তীব্র বেগে গমন করতে পারেন। এখানে হচ্ছে হনুমান মন্দির, দুর্গা মন্দির, শিব মন্দির, বিভিন্ন মন্দির সব করা আছে এখানে। লোহিত নদী দূরে দেখা যাচ্ছে, ক্রস করা একটা ব্রিজ। দূর থেকে দেখে মনে হচ্ছে না কিরকম একটা ছোট্ট কাঠখোলার ব্রিজ, কিন্তু ব্রিজটা যে কতটা বড় সেটা কাছে আমি যখন পেরোতে গেলাম, আর তার উপর যে কি ভয়ানক তেজ হাওয়া চলছে সেটা কল্পনা করা যাচ্ছে না। গাছের পাতাগুলো কিভাবে তেজে ফটফট করে উঠছে করে, যেন হচ্ছে গোটা গাছটাকেই দুলিয়ে এখনই ভেঙে ফেলে দেবে গায়ে। এর সৌন্দর্যকে ঠিক ক্যামেরা ধরা সম্ভব নয়। যত বড় ক্যামেরাই হোক, সেই ক্যামেরা কিছুতেই এই সৌন্দর্যকে সম্পূর্ণভাবে ধরতে পারবে না। যেটা চোখের সামনে দেখা যায়, যে সৌন্দর্য চোখের সামনে উপভোগ করা যায়, করতে পারা যায়। পরশুরাম কুণ্ড এখনো কনস্ট্রাকশন কাজ বহু চলছে। আমি সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে চললাম পরশুরাম কুণ্ডতে স্নান করার উদ্দেশ্যে। ঠান্ডাও সেরকম ছিল, কনকনে ঠান্ডা একদম। একের পর এক ধাপ। আশ্চর্যজনকভাবে সিঁড়িতে চতুর্পাশে কোনো লোক নেই, দেখছেন? সম্পূর্ণ জনমানব শূন্য। মুষ্টিমেয় দু একজন সকালবেলায় উঠেছে, সেই তারাই ওই আমারই মতো অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে ভোরবেলায়। এই কুকুরগুলো খুবই সুন্দর, দেশি কুকুর, কিন্তু এত ভদ্র যে কোনোভাবে ডিস্টার্ব করে না কিন্তু। এই যে এবার তীর্থযাত্রীদের দলের এবার আগমন শুরু হচ্ছে একটা একটা করে। বৃদ্ধরা এত উঁচু উঁচু পাহাড়ের পথ বেয়ে, সিঁড়ি বেয়েও সেই পরশুরাম কুণ্ডে স্নান করার জন্য চলেছেন। পরশুরামের যে গল্প, সেটা কম বেশি আমরা সবাই জানি। তার মাতৃ হত্যার পাপ, তার সেই কারণে তার হাতের যে কুঠার, সেই হাত থেকে কুঠার তা কখনোই খসে পড়ছিল না। তো সমস্ত দেবতারা তাকে আজ্ঞা করেছিল যে পরশুরাম যে কুণ্ড, এই যে অরুণাচলের এই জায়গাটাতে, এখানে আসার পরেই, এই কুণ্ডে স্নান করার পরে তার হাত থেকে নাকি সেই কুঠার খসে পড়ে গেছিল। তার হত্যার যে পাপ, সেখান থেকে সেই পাপের অবসান ঘটেছিল। সেই থেকেই এই কুণ্ড পরশুরাম কুণ্ড নামে বিখ্যাত। কয়েক যুগ পার হয়ে যাওয়ার পরেও তার মাহাত্ম্য এতটুকু কমেনি। সত্যি নিজেকে ধন্য মনে হয় যে অরুণাচলের কোন এক প্রান্তে, নাম অনেকে শুনে আছি, কটা লোক নাম শুনেছে তাই, কিন্তু সেখানে যে এসেছি আর সেই জলকে স্পর্শ করে স্নান করেছি, এটা সত্যি জীবনে একটা পরম প্রাপ্য।
পরম ভাগ্য বলে মনে হয় আমার। আর তার থেকেও সব থেকে আনন্দদায়ক হচ্ছে এই পুরো রাস্তাটাই আমি বাইকে করে কভার করেছি। ডিব্রুগড় থেকে প্রায় পরশুরাম কুণ্ড প্রায় ডগডাঙ্গা করে 200 কিলোমিটার রাস্তা। তো 12টার সময় বেরিয়ে 4টের মধ্যে আমি এই হচ্ছে পরশুরামের সেই শিলা। আর এই নদীর যে রং, জলের রং সবুজ, পান্নার মতো সবুজ রং। রাস্তাও খুব ভালো, কিন্তু যে হাইওয়ে থেকে ভিতরের দিকে পাহাড়ি এলাকায় মোড় নিতে হয় সেই 50 কিলোমিটার রাস্তা কিন্তু অত্যন্ত আহ, কঠিন, এবড়ো খেবড়ো রাস্তা। যে রাস্তা চলার জন্য সাফিসিয়েন্ট যে হাতের সময় নিয়ে চলাটাই খুব ভালো। যেহেতু আমি একা ছিলাম, রাস্তায় একটু গা ছমছম পরিবেশের মতোই লাগছিল। জঙ্গল, সম্পূর্ণ অজানা এক রাস্তা, তার মধ্যে দিয়ে আমি একা গাড়িতে চলছি। সত্যি একটা ভয়ানক পরিবেশ। তবু সেই অ্যাডভেঞ্চার প্রিয় যারা আছি আমারই মতো, তাদের কিন্তু খুব ভালো লাগবে। আর পাশাপাশি যাদের সঙ্গে পরিচয় হলো বা হচ্ছিল এই অরুণাচলের রাস্তায়, প্রত্যেকেই কিন্তু খুবই মানে বন্ধুসুলভ আচরণ পেয়েছি প্রত্যেকের কাছ থেকেই। জঙ্গলের রাস্তায় আমি তৃতীয় এপিসোড যেটা বানাবো, সেখানটায় আমার কাছে কোনো গোপ্রো যেহেতু নেই, তো আমি সঠিকভাবে ভিডিও করতে পারিনি। মোবাইলটাতেই আমার পকেটের আহ, একটা জ্যাকেটের পকেটে রেখেছিলাম সোজা করে চালু অবস্থায়। সেইখান থেকে রানিংয়ে কিছু ভিডিও পেয়েছিলাম। যেহেতু আমার গোপ্রো নেই, তো ভিডিওর কোয়ালিটিটা ততটা ভালো নয়। তো সেই জঙ্গলের রাস্তায় যতজনই আমি তার সঙ্গে আলাপ মানে কথা বলার জন্য দাঁড় করিয়েছি, প্রত্যেকেই সঠিকভাবে রাস্তা বা কোন দিকে যাব বা সমস্ত কিছু, কখনো কখনো গুগল এর সিগন্যাল পাওয়া যাচ্ছে না, গুগলের ম্যাপ কাজ করছে না, বা এতই দুর্গম এরিয়া সেখানে গুগল ম্যাপ ভুল রাস্তা দেখাচ্ছে। তো সেই কারণে যারা লোকাল তাদের কাছ থেকে জিজ্ঞাসা করা ছাড়া আর কোনো উপায় নেই। যাই হোক, প্রত্যেকেই কিন্তু যথেষ্টভাবে বন্ধুসুলভ আচরণ করে সাহায্য করেছেন। দূরে নদী বয়ে চলেছে, লোহিত নদী। এটা হচ্ছে ব্রহ্মকুণ্ড। পরশুরাম কুণ্ডর পাশেই হচ্ছে ব্রহ্মকুণ্ড, 2-4 কিলোমিটার আগে পাহাড়ের বাঁকে। কিছু কিছু জায়গা তোর পাহাড়ের রাস্তা বলে কিছু নেই, শুধু এবড়ো খেবড়ো ধুলো ওরা প্রচন্ড গর্ত। এই যে হাওলাং এর দিকে রাস্তা যেখানটা মোড় নিচ্ছে, সেই দিকটা হচ্ছে হাওলাং এর এই এই এক শ্যাম বিশ্বাসের সাথে আমার দেখা হয়েছিল সেদিন রাস্তায়, যখন ফেরার পথে। কিছু পথের বাঁকে তোলা ছবি, আরো কিছু বাইকার যারা ঘুরছিল তারাই আমার ছবি তুলে দেয়। আমার কাছে সেলফি স্টিকও ছিল না, আর কোনো গোপ্রো বা কোনো কোনো ক্যামেরা মিস করছিলাম সত্যি কই। যে পথে হয়তো দ্বিতীয়বার কখনো যাওয়া হবে না, তো সেই পথটাকে যদি আমি ক্যামেরায় বন্দি করতে না পারলাম, তাহলে পরে হয়তো সেই মনের মধ্যে সেই আনন্দগুলো থাকবে, কিন্তু কাউকে দেখাতে পারবো না যে কোন রাস্তায় গাড়ি চালিয়ে আমি বাইক চালিয়ে ঘুরেছিলাম। জয় পরশুরাম বাবা, জয় পরশুরাম কুণ্ড। ধন্যবাদ।